আচ্ছা, দেখো তোমরা মানে ছোট থেকেই শিখে এসছো ক্যাটালিসিস মানে হচ্ছে কি অনুঘটন। তা অনুঘটনে নিশ্চিতভাবে অনুঘটক বলে কোনো টার্ম তোমাদের কাছে নিশ্চিতই জানা আছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বাইরে থেকে যে সমস্ত পদার্থ ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াকে বাড়িয়ে দেয় তাকে বলে অনুঘটক। কারণ আগে আমরা জানতাম যে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, এখন তাদের নামগুলো পাল্টে দেওয়া হয়েছে। অনুঘটক মানে যারা রাসায়নিক বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয় তাদেরকে বলা হচ্ছে অনুঘটক, যারা কমিয়ে দেয় তাদেরকে বলা হচ্ছে বাধক বা ইনহিবিটর। সুতরাং বাধক এবং অনুঘটক দুজনের মধ্যে একদম পরিষ্কার ডিফারেন্স রয়ে গিয়েছে। বাধক মানে বিক্রিয়ার বেগকে কমিয়ে দেয়, অনুঘটক বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয়। তা অনুঘটক যারা রাসায়নিক বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয়, কি করে বাড়ায় তার যে প্রসেস রয়েছে, মানে ভেতরে যে মেকানিজমটা কাজ করে সেই বিষয়টা হলো কেন। ধরো আমরা অন্তত এনার্জি প্রোফাইল কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এটা জানি, এটা হচ্ছে কি এনার্জি, আর এটা রিয়াকশন কোঅর্ডিনেট বা হচ্ছে বিক্রিয়া স্থানাঙ্ক, যে যে বিষয়ের উপর বিক্রিয়াটা নির্ভর করে। তাদের মধ্যে একটা হতে পারে তাপমাত্রা। আমরা একটা সিম্পল এক্সাম্পল নিই, গ্রাফ এইটা। তাহলে এটা হচ্ছে কি না তাপ উৎপাদী বিক্রিয়ার লেখচিত্র। তো এনার্জেটিক্স অনুযায়ী কি বলছে না, বিক্রিয়ক অণুগুলো তারা কি, তারা একটা থ্রেশহোল্ড এনার্জি লেভেলে পৌঁছচ্ছে। তার মানে তাদের নিজেদের গড় শক্তির চেয়ে একটা ন্যূনতম শক্তি তাদেরকে অ্যাচিভ করতে হচ্ছে। এই ন্যূনতম শক্তিটা লাভ করার ফলে তারা কোথায় হচ্ছে, মানে সূচনা শক্তির স্তরে পৌঁছচ্ছে। এই শক্তি স্তরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কি করছে না, তারা হচ্ছে প্রোডাক্ট তৈরি করছে। তাহলে এইখানে যে ন্যূনতম এনার্জিটা লাগে এটাকে বলা হচ্ছে ইয়াক বা অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। মানে ন্যূনতম যে শক্তিটা লাগে নিজের গড় শক্তির চেয়ে মানে সূচনা শক্তির স্তরে পৌঁছানোর জন্য, সেটাকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। এখন কোন একটা রাসায়নিক বিক্রিয়া, ধরো আমি পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইডকে তুমি হচ্ছে হিট করছে, হিট করে পটাশিয়াম ক্লোরাইড অক্সিজেন হচ্ছে। সেখানে টেম্পারেচার লাগছে ধরো 600 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু যখনই আমি ওর সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করলাম তখন দেখলাম টেম্পারেচারটা ডাউন হয়ে গেল, প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে এলো। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন চলে এলো তার মানে কি টেম্পারেচার অনেক কম লেগে গেল। কারণটা কি, কারণটা বলছে যখন এককভাবে বিক্রিয়াটা করাবে তখন মনে রাখবে তাকে এই এতটা সক্রিয়ণ শক্তি তাকে অ্যাচিভ করতে হয়েছে। কিন্তু ক্যাটালিসিসের মূল ফাংশনটা হচ্ছে এইটা, সাবস্ট্রেট এবং ক্যাটালিস্ট এরা যুক্ত হয়ে একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করে। সাবস্ট্রেট এবং ক্যাটালিস্ট মিলে একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করে। সেই ইন্টারমিডিয়েট কমপ্লেক্স পরে ভেঙে প্রোডাক্ট এবং ক্যাটালিস্ট করছে, প্রোডাক্ট প্লাস ক্যাটালিস্ট। তো এই যে ইন্টারমিডিয়েট কমপ্লেক্সটা তৈরি করছে, এর সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জিটাই মূল ফাংশন করে কি করতে না, মূল ফাংশন করে যে টেম্পারেচারটাকে কম লাগাতে। টেম্পারেচারকে কম লাগালে এর যখন সিম্পল সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট করছো তখন তার অ্যাক্টিভেশন এনার্জি যদি এতটা হয়, সাবস্ট্রেট ক্যাটালিস্ট যে ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করছে তার ক্ষেত্রে কি হচ্ছে না, তার এনার্জি প্রোফাইলটা হচ্ছে এইটা। অর্থাৎ এই যে অ্যাক্টিভেশন এনার্জি, এই যে সক্রিয়ণ শক্তি, সেই সক্রিয়ণ শক্তির মানটা কমে গেছে। সক্রিয়ণ শক্তির মানটা কমে যাওয়ার জন্য কি হচ্ছে না, খুব দ্রুত রিয়াকশন করছে এবং কি তৈরি করছে, প্রোডাক্ট তৈরি করে ফেলছে। তা মূল ফাংশনটা হচ্ছে এইটা। তাহলে ক্যাটালিস্ট হচ্ছে রিয়াকশন রেটকে বাড়িয়ে দেয়, কেন না অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যায়। আর ইনহিবিটর যারা বাধক, সেই বাধকগুলো কি করে না, তারা করে কি না এই এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জির পরিমাণটাকে বাড়িয়ে দেয়। অ্যাক্টিভেশন এনার্জির পরিমাণটা বাড়িয়ে দিলে স্বাভাবিক নিয়মে রিয়াকশন রেটটা কমে যাবে, যার জন্য তাদেরকে বলা হচ্ছে বাধক। যেমন আমি এক্সাম্পল দিই, যে ক্যাটালিস্টের একটা এক্সাম্পল বলি, মনে রাখবে সবসময় একটা কেমিক্যাল সবসময় যে সবাইকার ক্ষেত্রে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এমনটা নয়। সুতরাং ক্যাটালিস্টের এক্সাম্পল দিতে গেলে তোমাকে প্রথমেই যেটা বলতে হবে পার্টিকুলার রিয়াকশনটা। যেমন ধরো আমি বলছি 2KClO3 এর সঙ্গে যখন MnO2 মেশাবে, যে হিট করবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি করবে এইটা, আর এ হচ্ছে গিয়ে কেমন হবে না
কেমিক্যাল কোনো চেঞ্জ হবে না, ফিজিক্যাল স্টেটের একটু চেঞ্জ হতে পারে, কেমিক্যাল কোনো চেঞ্জ হবে না, রিয়াকশন রেটটা বেড়ে গেল। এটাকে বলেছে ক্যাটালিস্ট। আর ইনহিবিটর কারা? ধরো আমি বলছি H2 হাইড্রোজেন পারঅক্সাইড, এর সঙ্গে তুমি যদি লঘু H2SO4 দিয়ে দাও, এর প্রেজেন্সে এর বিভাজনটা অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে যে জল এবং অক্সিজেন তৈরি করে, এর রিয়াকশন রেটটাকে কমিয়ে দেয় কে? না ডাইলিউট H2SO4। সুতরাং এখানে ডাইলিউট H2SO4ই বলো বা H3PO4ই বলো, এরা কি করছে না H2 বিয়োজন মাত্রাকে কমিয়ে দিচ্ছে। তাহলে রিয়াকশন রেটকে যদি কমিয়ে দেয় তাহলে নিশ্চিতভাবে একে আমি কি বলবো? ইনহিবিটর বা হচ্ছে গিয়ে বাধক। অনুঘটক বিষ বলে একটা কথা আছে এবং তার সঙ্গে আছে প্রমোটার। আগে প্রমোটারের কথা বলি। প্রমোটারটা কি? প্রমোটার হচ্ছে গিয়ে যারা অনুঘটকের সঙ্গে যুক্ত থেকে অনুঘটকের সক্রিয়তাটাকে বাড়িয়ে দেয়, তাদেরকে বলা হচ্ছে প্রমোটার। বাংলায় বলা হয় উদ্দীপক। যেমন ধরো আমি বলছি হেবার্স প্রসেসে যখন অ্যামোনিয়া তৈরি করতে যাবে তখন কি না আয়রন চূর্ণ অনুঘটকের সঙ্গে থাকবে কি K2O প্লাস Al2O3। সুতরাং এই যে K2O প্লাস Al2O3 এদের ফাংশনটা কি না আয়রন চূর্ণ যে অনুঘটকটা আছে তার সক্রিয়তাটাকে বৃদ্ধি করে দেয়। সুতরাং এদেরকে বলবো আমি প্রমোটার, প্রমোটার বা হচ্ছে গিয়ে উদ্দীপক। আর কি আছে না কিছু কেমিক্যালস রয়েছে যারা হচ্ছে অনুঘটকের সঙ্গে যুক্ত থেকে অনুঘটকের সক্রিয়তাটা সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়, তাদেরকে বলা হচ্ছে অনুঘটক বিষ। যেমন ধরো আমি বলছি কোনটা না স্পর্শ পদ্ধতিতে H2SO4 তৈরির সময় প্লাটিনাইজড অ্যাসবেস্টসের ওপর রাখা ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড যে অনুঘটকটা রয়েছে, তাহলে তার সঙ্গে যদি কোনোভাবে ধুলোবালি বা আর্সেনিয়াস অক্সাইড যদি মিশে যায় তাহলে কি হবে? তাহলে অনুঘটকের সক্রিয়তাটা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে ধুলোবালি বা আর্সেনিয়াস অক্সাইডকে আমি বলবো কি অনুঘটক বিষ। ক্যাটালিসিসের টাইপগুলো, ক্যাটালিসিসে বা অনুঘটনের টাইপগুলো কিরকম না একটা বলা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিসিস আর একটা বলা হচ্ছে হেটারোজিনিয়াস ক্যাটালিসিস। হোমোজিনিয়াস ক্যাটালিসিস ধরো যখন ক্যাটালিস্ট, রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট সবাইকার ভৌত অবস্থা যদি একই হয়, আমি সেই ধরনের ক্যাটালিসিসকে বলবো কি হোমোজিনিয়াস ক্যাটালিসিস। যেমন ধরো SO2 প্লাস O2 এখানে ব্যবহার করছো কাকে? NO গ্যাস, গ্যাস সবাই গ্যাস দিয়ে তৈরি করছে 2SO3, তাহলে এটা হচ্ছে ক্যাটালিস্ট। তাহলে দেখো সব কটা গ্যাস, তাহলে এই যে ক্যাটালিসিস, এই ক্যাটালিসিসকে বলা হচ্ছে তোমার কি হোমোজিনিয়াস ক্যাটালিসিস, মানে সবাইকার ভৌত অবস্থাটা একই। হেটারোজিনিয়াস ক্যাটালিসিস কি না যদি কারোর একটা স্টেট বা ভৌত অবস্থা যদি আলাদা হয় তাকে বলা হয় হেটারোজিনিয়াস ক্যাটালিসিস। যেমন ধরো আমি বলছি হেবার প্রসেসে অ্যামোনিয়া তৈরি, এখানে যে তুমি আয়রন চূর্ণ যেটা ইউজ করছো সেটা হচ্ছে কি সলিড, এগুলো সব গ্যাস এবং তৈরি হচ্ছে অ্যামোনিয়া, এটাও গ্যাস, কিন্তু ক্যাটালিস্টের ক্যারেক্টার কি হচ্ছে সলিড। সুতরাং এই ধরনের ক্যাটালিসিসকে বলা হচ্ছে তোমার কি হেটারোজিনিয়াস ক্যাটালিসিস। এখন আমি কতগুলো ক্যাটালিস্টের নাম বলবো। একটার নাম বলছি যে অটো ক্যাটালিসিস। অটোক্যাটালিসিসটা কি? অটোক্যাটালিসিস হচ্ছে যে কোনো রিঅ্যাকশন মিডিয়ামে এমন একটা পদার্থ তৈরি হলো যে হচ্ছে গিয়ে নিজে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, তাহলে তাকে বলবো অটোক্যাটালিস্ট এবং সেই রিঅ্যাকশনটাকে বলবো কি অটোক্যাটালিসিস। যেমন ধরো আমি হচ্ছে গিয়ে অক্সালিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিড মিডিয়ামে KMN এর উপরে রিঅ্যাকশন করব, তো এরা তৈরি করবে কি K2SO4 প্লাস MnSO4 প্লাস CO2 প্লাস H2।
সরি, এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা একটা মজা আছে। আমি প্রথমে যখন অক্সালিক অ্যাসিড নিয়ে অ্যাসিড মিডিয়ামে KMnO4 দেবো টাইট্রেশন করার সময়, প্রথমেই KMnO4 এর বর্ণটার পরিবর্তন হবে না, দেব দিয়ে দেখব যে ওই পিঙ্ক কালারটা হয়ে গেল সলিউশনটা, দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিলে দেখবো পিঙ্ক কালারটা আস্তে 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 চলে যাচ্ছে। তারপরে আবার দেবো, তাতেও সেরকম হবে। কিন্তু কিছুক্ষণ পরে দেখবো যে যেই দেব সঙ্গে সঙ্গে কালারলেস হয়ে যাচ্ছে। কেন না, বলছে এইখানে যে ম্যাঙ্গানাস সালফেট যেটা তৈরি হলো বিক্রিয়াস্থলে, এই বিক্রিয়াস্থলে ম্যাঙ্গানাস সালফেট হচ্ছে অটো ক্যাটালিস্ট হিসেবে ফাংশন করছে। মানে বিক্রিয়াস্থলে তৈরি হলো, তৈরি হয়ে কি করছে, এ হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। অর্থাৎ যতক্ষণ ওটা না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু ক্যাটালিসিস রিয়াকশনটা হচ্ছে না। এটা ভালোভাবে তৈরি হয়ে গেল এবং দ্রুত রিয়াকশনটা হতে আরম্ভ করলো, যার জন্য এই ক্ষেত্রে ম্যাঙ্গানাস যে আয়নটা তৈরি হচ্ছে সে হচ্ছে গিয়ে অটো ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এই রিয়াকশনটাকে বলা হচ্ছে তোমার অটো ক্যাটালিসিস। রিয়াকশনটা একটু মনে হয় ভুল হয়েছে। রিয়াকশনটা দেখো 2KMnO4 প্লাস 5H2C2O4 প্লাস 3H2SO4 equal to K2SO4 plus 2MnSO4 plus 10CO2 plus 8H2। এইটাই হচ্ছে গিয়ে মানে সঠিক রিয়াকশনটা হবে। আগে একটু রেকটিফাই করো। এইবার দেখো মেকানিজমটা কি, ধরো একটা হেটারোজিনিয়াস ক্যাটালিসিসের মূল মেকানিজমটা কি, মানে এর ভেতরে কোন কোন পদ্ধতি কাজ করে। দেখো, ধরো আমি বলছি সলিড সারফেসের ওপর গ্যাসীয় রিঅ্যাক্ট্যান্ট রিয়াকশন করবে। আমি বলছি আয়রন চিহ্ন ক্যাটালিস্টের সঙ্গে নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি করছে। কিভাবে হচ্ছে, কতগুলো স্টেপে। এক নম্বর স্টেপ হচ্ছে যে ডিফিউশন অফ দ্য গ্যাসিয়াস মলিকিউলস টু দ্য সলিড সারফেস। প্রথমে হচ্ছে গ্যাসীয় যারা রিঅ্যাক্ট্যান্ট তাদের হচ্ছে গিয়ে সলিড সারফেসের উপরে প্রেরণ হলো, পাঠানো হলো। নাম্বার 2 কি হলো না, এই রিঅ্যাক্ট্যান্ট অণুগুলো এই সলিড যে অ্যাডসরবেন্ট রয়েছে, সলিড ক্যাটালিস্ট যেটা, সেই অ্যাডসরবেন্টের উপর কেমিক্যালি অ্যাডজর্ব হলো। কেমিক্যাল অ্যাডজর্পশন, কেমিক্যালি অ্যাডজর্পশন হওয়ার পর এই রিঅ্যাক্ট্যান্ট গ্যাসীয় অণুগুলো ওরা করলো কি, ওরা ইলংগেটেড হলো, একটু লম্বা হলো, লম্বা হয়ে দুজনের মধ্যে যুক্ত হয়ে একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করলো। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো এইটা হচ্ছে গিয়ে সলিড সারফেস, যেটা হচ্ছে অ্যাডসরবেন্ট, কেমিক্যালি অ্যাডসর্ব রয়েছে। এখানে ধরো হাইড্রোজেন, এখানে নাইট্রোজেন, একটা ধরো হাইড্রোজেন, এটা নাইট্রোজেন। তারপরে কি হলো না, এরা ইলংগেটেড হলো, কিরকম, এরা একটু বাঁকলো, এরাও একটু বাঁকলো। বাঁকার পরবর্তী ধাপে কি হলো, এই মধ্যেখানে যে ব্যারিয়ারটা ছিল সেটা চলে গেল, দিয়ে একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করলো। তার মানে আলটিমেটলি জিনিসটা দাঁড়িয়ে গেল এইরকম একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করলো। ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করার পর কি হলো, ওরা ফাইনালি প্রোডাক্ট হয়ে গেল। তার মানে কি হলো, ওরা একটা প্রোডাক্ট, এটা প্রোডাক্টে কনভার্ট হলো। তারপরে ধাপটা কি হলো, ডিসলভশন। তাহলে প্রথমে হলো যে রিঅ্যাক্ট্যান্ট গ্যাসীয় মলিকিউলগুলো তারা কি হলো, তাদেরকে পাঠানো হলো কোথায়, অ্যাডসরবেন্টের উপর। তারপরে ধাপে কি হলো না, সলিড অ্যাডসরবেন্টের উপর কেমিক্যাল অ্যাডজর্পশন হলো। তারপর কি হলো না, ইন্টারমিডিয়েট একটা কমপ্লেক্স তৈরি হলো। তারপরে কি হলো, সেটা থেকে একটা প্রোডাক্ট হলো। তাহলে ইন্টারমিডিয়েট কমপ্লেক্স, তারপর সেখান থেকে কি হলো, প্রোডাক্ট তৈরি হলো। তারপরে কি হলো
না ডিসঅর্পশন হলো, ডিসঅর্পশন মানে বহিঃঅধিশোষণ হলো, দিয়ে কি হলো, ক্যাটালিস্ট তার নিজের অবস্থায় ফিরে চলে এলো। তাহলে এই হচ্ছে প্রসেস। এইখানে একটা কথা বলে, যদি ক্যাটালিস্ট যেটা ইউজ করছি সলিড সারফেস, সেখানে যদি কোনো ফাটল থাকে, সেই ফাটলগুলোকে বা কোনো কর্নার থাকে, সেইগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেন্টার বা সক্রিয় কেন্দ্র। কারণটা কি? কারণটা হচ্ছে যে সেখানে কেমিক্যাল অ্যাডজর্পশন হওয়ার রেটটা বেশি হবে। মানে কেমন? যদি এখানে ধরো এটা ফাটল হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, এইখানে যে এরা ছিল, এদের মধ্যে একটা বন্ড ছিল, সেই বন্ডটা ভেঙে গেল। যখনই ভেঙে গেল তখন কি করছে, রিঅ্যাক্ট্যান্ট মলিকুল এখানে ঢুকতে পারছে, এখানেও ঢুকতে পারছে। তার মানে উপরে যে প্লেন সারফেস ছিল তার পরিবর্তে ফাটল হয়ে গেলে এরা ভেতরে প্রবেশ করলো, তখন তাড়াতাড়ি কি হলো, রিঅ্যাকশন করার একটা সুযোগ বেশি পেয়ে গেল, কেমিক্যালি অ্যাবজর্ব হওয়ার সুযোগ বেশি পেয়ে গেল। তো এই যে কেন্দ্রগুলো রয়েছে বা একদম কর্নারে যেটা থাকবে, তার তো হচ্ছে সবকটা ভ্যালেন্সি স্যাটিসফাইড হয়নি, অন্য যে তোমার হচ্ছে গিয়ে ক্যাটালিস্ট মলিকুল দ্বারা স্যাটিসফাইড হয়নি। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, এক্সট্রা ভ্যালেন্সি বাইরে রয়ে গেল, যার জন্য এরা বেশি পরিমাণে রিঅ্যাক্ট্যান্টকে অ্যাবজর্ব করতে পারে। যার জন্য এই কেন্দ্রগুলোকে বলা হচ্ছে বা কিনারা বা হচ্ছে কর্নার বা হচ্ছে কোনো ফাটল, যেখানে এক্সট্রা ভ্যালেন্সি আমি পেয়ে যাচ্ছি অ্যাডজর্পশনের জন্য, সেগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেন্টার বা সক্রিয় কেন্দ্র। তাহলে এদের ক্ষেত্রে এই প্রসেসে তোমার হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসটা ঘটে। এরপরে বলছি এনজাইম ক্যাটালিসিস। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে, এই ক্যাটালিস্ট যারা রয়েছে তাদের আবার কতগুলো বিষয়ের ওপর এদের ক্যাটালিসিসটা ডিপেন্ড করছে। এক নম্বর বলছে সক্রিয়তা। ক্যাটালিসের সক্রিয়তা বলতে কি না, যারা রিঅ্যাকশন রেটটাকে 10 টু দি পাওয়ার 10 টাইমস বাড়িয়ে দেয়, 10 টু দি পাওয়ার 10 টাইমস বাড়িয়ে দেয়। যেমন ধরো আমি বলছি হাইড্রোজেন অক্সিজেন, এরা তো আমাদের এখানেও রয়েছে। ধরো আমি কোনো পাত্রে যদি আমি রেফারি, কোনো পাত্রের মধ্যে যদি রেখে দিই হাইড্রোজেন অক্সিজেনকে মিক্সচার, রয়ে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এর মধ্যে প্লাটিনাম অনুঘটক ইউজ করবো, সঙ্গে সঙ্গে রিঅ্যাকশন করবে দ্রুত গতিতে। তাহলে যখন এই প্লাটিনাম ক্যাটালিস্ট ইউজ করলাম, তারা কি করলো, তারা হচ্ছে কি রিঅ্যাকশন রেটটাকে ভীষণভাবে বাড়িয়ে দিল। তার মানে এদের সক্রিয়তাটাও একটা ফ্যাক্টর। নাম্বার 2 সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি কেমন দেখো, যে সমস্ত পদার্থ সব ক্ষেত্রেই যে একই ক্যাটালিস্ট হিসেবে আচরণ করবে এমনটা না। তারা করে কি, বিভিন্ন জিনিস, ধরো আমি বলছি অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিনকে যদি তুমি র্যানিনিকেল হাইড্রোজেন দিয়ে যদি হিট করো, হিট করলে তৈরি করবে কি না, এটা হচ্ছে ইথেন তৈরি করবে, রাইট? ইথেন তৈরি করবে, দুনো হাইড্রোজেন নেবে, দিয়ে ওরা হচ্ছে ইথেন তৈরি করবে। কিন্তু যদি আমাকে লিন্ডলার ক্যাটালিস্ট দিই, তাহলে তৈরি করবে কোনটা? তাহলে দেখো যে বিভিন্ন ক্যাটালিস্ট বিভিন্ন ধরনের রিঅ্যাকশন, সিলেক্টিভিটি রয়েছে, বিভিন্ন ক্যাটালিস্ট বিভিন্ন ধরনের রিঅ্যাকশন দিচ্ছে। লিন্ডলার ক্যাটালিস্ট কি, ধরো প্যারাডিয়াম, বেরিয়াম সালফেট, লিন্ডলার ক্যাটালিস্ট, সে দিলে এখানে ইথিলিন তৈরি করলো, র্যানিনিকেল হাইড্রোজেন দিয়ে তৈরি করলো কি, ইথেন তৈরি করলো। আরেকটা জিনিস আছে কি, আকৃতিগত বর্ণাত্মক অনুঘটন, মানে সেফ সিলেক্টিভিটি। সেফ সিলেক্টিভিটি বিষয়টা কি, ধরো মানে আমার অ্যালকোহল থেকে গ্যাসোলিন, গ্যাসোলিন মানে হাইড্রোকার্বনের মিক্সচার, তুমি যে কোনো ক্যাটালিস্ট দিলেই হবে কি, হবে না। সেখানে আমি দেখেছি যে ZSM5 মানে কি না, এটা হচ্ছে একটা জিওলাইট। ZSM5 এটা হচ্ছে জিওলাইট। এই জিওলাইটটা কি না, জিওলাইট মানে হচ্ছে সিলিকা দিয়ে তৈরি হয়। তো বলছে এরা যে গহ্বরটা তৈরি করে, সেই গহ্বরের শেপটা এমন যে ইথাইল অ্যালকোহল অণুগুলো বা যে কোনো অ্যালকোহল অণুগুলো ওখানে ঢুকবে, ঢুকে ওদের ডিহাইড্রেশন হয়ে হাইড্রোকার্বন ফর্মেশন করবে। অর্থাৎ এরা মেনলি করে কি, সিলিকা, যে অনেক রকম সিলিকেট আছে, সিলিকেট আছে, পাত সিলিকেট আছে, অনেক রকম সিলিকেট আছে। তো এই জিওলাইট যেটা, তারা ভেতরে যে গহ্বরটা তৈরি করে, সেই গহ্বরের মধ্যে অ্যালকোহল অণুগুলো এমনভাবে ফিট করে, এই ফিট করার জন্য কি করে না, ওখানে যে নিরুদন ঘটে কি করে, হাইড্রোকার্বনের মিক্সচার তৈরি করে।
একে বলা হচ্ছে সেলফ সিলেক্টিভ অনুঘটন, সেলফ সিলেক্টিভ অনুঘটন। এরপরে আছে কোনটা না এনজাইম ক্যাটালিসিস। এনজাইম আমরা জানি কি না, এনজাইম সাবস্ট্রেটের উপর কাজ করে, পরে হচ্ছে সাবস্ট্রেট প্রোডাক্ট হয়ে যায়, প্রোডাক্ট হয়ে গিয়ে এনজাইম আবার নিজের অবস্থায় ফিরে যায়। তো এখানে বলছে যে এমএল ফিশার তিনি একটা বলেছিলেন এনজাইম ক্যাটালিসিসের ক্ষেত্রে লক অ্যান্ড কি থিওরি। লক অ্যান্ড কি থিওরি মানে তালা চাবি তত্ত্ব। মানেটা কেমন? ধরো এইটা হচ্ছে গিয়ে একটা তালা, আর এর মধ্যে এই তালাটা, এই লকটা খুলতে গেলে কি একটা নির্দিষ্ট কি দরকার, কিটা ঠিক ফিট করলে তবেই তো এটা খুলবে। তো এখানে বলছে সেই রকমই যে এনজাইম, এক একটা এনজাইম এক একটা সাবস্ট্রেটের উপর কাজ করবে। তার মানে কি না, এনজাইমটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমার সাবস্ট্রেট, এটা হচ্ছে এনজাইম, এখানে সাবস্ট্রেট বসলো, বসার পর কি করলো একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করলো, তারপরে কি হলো, তারপরে হচ্ছে প্রোডাক্ট হতে গেল। মানে কি লক কি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে কি হলো খুলে গেল, তাহলে খুলে যাওয়াটাই হচ্ছে প্রোডাক্ট, আমি প্রোডাক্ট পেয়ে গেলাম, ঘরে ঢুকতে পারলাম। ঠিক তেমনি এই পার্টিকুলার ক্যাটালিস্ট বা পার্টিকুলার তোমার হচ্ছে এনজাইম পার্টিকুলার সাবস্ট্রেটের সঙ্গে রিঅ্যাকশন হয়, তার মানে লক এবং কি এই দুটো যদি একসঙ্গে না মেলে তাহলে তার প্রোডাক্ট হয় না। একে বলা যায় এমএল ফিশার লক অ্যান্ড কি থিওরি। যেমন ধরো আমি বলছি সবচেয়ে ভালো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেমন ধরো লাইপেজ। লাইপেজ কি করে না ফ্যাট জাতীয় পদার্থকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে। পেপসিন এরা প্রোটিন জাতীয় পদার্থকে করে। নিশ্চয়ই ওদের সঙ্গে যদি আমি ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড আমি ইউজ করি, আমি কোনো প্রোডাক্ট তৈরি হবে না। তো এই এনজাইমগুলোর মধ্যে সবচেয়ে একটা ইন্টারেস্টিং এনজাইম যেটা খুব জানা প্রয়োজন সেটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ। স্ট্রেপ্টোকাইনেজ একটা এনজাইম যে করে কি না ব্লাডের মধ্যে কোনো কারণে যদি কোনো ক্লট হয়ে যায় বা রক্ত জমাট বেঁধে যায়, সেইটাকে ওরা রক্ত জমাটটাকে কি করে ওরা হচ্ছে গিয়ে খুলে দেয়, দিয়ে রক্ত চলাচলটাকে ঠিক রাখে। সুতরাং স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম সম্পর্কে মানে এটা আমাদের হার্টের যারা পেশেন্ট বা হার্টকে আমাদের সুরক্ষা দেয় স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম। এবার দেখো কিছু পদার্থ আছে ন্যানো পদার্থ। ন্যানো মানে কি, মানে যাদের যাদের মানে আকৃতি ন্যানো স্কেলে যারা রয়েছে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে যাদের হচ্ছে গিয়ে সেগুলোকে বলা হচ্ছে ন্যানো স্কেল পদার্থ। যেমন ধরো হচ্ছে ফুলারিন। ফুলারিন হচ্ছে ন্যানো স্কেল পদার্থ। এগুলো কিসে লাগে? এগুলো হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে কম্পিউটার হার্ড ডিস্ক তৈরি করতে বা হচ্ছে গিয়ে চিপস তৈরি করতে এইসব জিনিসগুলো কাজে লাগে।